আসসালামু আলাইকুম, নার্গিস মজিদ লিমা স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। ঢাকার উদ্দেশ্যে আজ লন্ডন ছাড়ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরদিন ২৫ ডিসেম্বর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় তারেক রহমানের সংবর্ধনা দেওয়া হবে। স্থানটি পরিদর্শন করে বিএনপি নেতা রুহুল কবির রিজভী প্রত্যাশা করেন অর্ধকোটি মানুষের ভালোবাসায় সিক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সরকারের পাশাপাশি দল থেকেও নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ১৭ বছরেরও বেশি সময় নির্বাসিত জীবন শেষে লন্ডন থেকে দেশে ফিরছেন তারেক রহমান। তাকে বরণ করে নিতে ব্যস্ত সময় পার করছে দলটির নেতাকর্মীরা। উনি নেমে একেবারে এই মঞ্চে এসে যে জনসমাগম হবে তাদের সামনে শুভেচ্ছা দিয়ে উনি তার মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি দীর্ঘদিন নিপীড়ন নির্যাতন সহ্য করেছেন, আজকে চিকিৎসাধীন অবস্থায়, তাকে দেখে তারপরে তিনি বাসায় যাবেন। অর্ধ কোটিরও বেশি মানুষের উপস্থিতি হবে সেদিন ঢাকায় ইনশাআল্লাহ। আমাদের অন্যান্য যে প্রস্তুতি সেগুলো সম্পন্ন হওয়ার পথে। ১৭ বছরের বন্ধুর পথ পাড়ি দিয়ে বৃহস্পতিবার দুপুরে দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার জন্য রাজধানীর গুলশানে এবং বগুড়ায় প্রস্তুত করা হয়েছে বাসভবন। নেওয়া হচ্ছে শেষ মুহূর্তের অভ্যর্থনার প্রস্তুতি। দলের পক্ষ থেকে তারেক রহমানের নিরাপত্তায় দেয়া হচ্ছে না কোনো ছাড়। ইফতেখার রেজা রিপোর্ট। 111 সরকারের দেয়া মামলায় ২০০৮ সালে ৩ সেপ্টেম্বর জামিনে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য ১১ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ছাড়েন তারেক রহমান। সেই থেকেই লন্ডনে বসবাস করে আসছিলেন তিনি। লন্ডন থেকে পরিচালনা করছিলেন দলের সকল কাজকর্ম। চেহারার একটা বিরাট পরিবর্তন হবে। দীর্ঘ এই সময়কালে কখনো কখনো বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে গিয়ে দেখে এসেছেন তারেক রহমানকে। এছাড়া দীর্ঘ এই সময়ে মা বেগম খালেদা জিয়ার সাথে খুব একটা দেখা হয়নি তারেক রহমানের। সবশেষ দেখা হয় আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর চলতি বছরের জানুয়ারি মাসে। আওয়ামী ফ্যাসিস্ট সরকার পতনের পর দেশের রাজনীতির বাঁক বদলেছে বারবার। এরই মধ্যে ২৫ ডিসেম্বর দীর্ঘ নির্বাসনের অবসান ঘটিয়ে দেশের মাটিতে পা রাখছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। বাসার প্রস্তুতি সেই যারা বাসা নির্মাণ কাজ করে এরা তাদের প্ল্যান অনুযায়ী এগিয়ে নিচ্ছে, সবকিছুই ভালো চলতেছে, ভালো প্রস্তুতি আছে এবং we're moving forward in a good way in all directions. বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভ্যর্থনার সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানাচ্ছে দলটি। তিনি নামবেন এবং তাকে অভ্যর্থনা জানাবার ক্ষেত্রেও বিমানবন্দরে খুবই বড় কোনো আয়োজন সেখানে নেই। শুধুমাত্র স্থায়ী কমিটির সদস্যরা তাকে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানাবেন। তারপরে তিনি তার মাকে দেখার জন্য, মূলত সেটি তার মূল গন্তব্যস্থল। এবারকার হাসপাতালে আপনারা জানেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বেশ কিছুদিন থেকে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। তিনি তাকে দেখতে যাবেন সবচেয়ে আগে। তারেক রহমানের বগুড়ার বাড়িতেও চলছে শেষ সময়ের সংস্কার ও শোভাবর্ধনের কাজ। সেখানে কাজ হচ্ছে, রাত দিন কাজ হচ্ছে, যা ওনার আছে ওটাই হচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন বা কিছু একটু চেঞ্জ, সামান্য কিছু চেঞ্জ, এটাই হচ্ছে। আর আপনার এলাকায় যেটা যে সব মানুষের মুখে মুখে কবে আসবে, বাড়িটিতে থাকবে বাড়তি নিরাপত্তাও। প্রায় দেড় যুগ পর ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে ফেরাকে ঘিরে প্রস্তুত করা হয়েছে তার বাসভবন। তার নিরাপত্তা নিয়ে দলের পক্ষ থেকে রাখা হচ্ছে না কোনো ধরনের কোনো কমতি। দেশে ফেরার পর পূর্বাচল এলাকায় দেওয়া হবে তাকে গণসংবর্ধনা। নেওয়া হয়েছে সেখানেও প্রস্তুতি, রাখা হচ্ছে যথেষ্ট নিরাপত্তা। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচনে ক্ষমতায় যেতে পারলে গণতন্ত্রকে সুসংহত করা, আইনের শাসন কায়েম, বাক স্বাধীনতা নিশ্চিত এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী ভিত্তি দেওয়ার অঙ্গীকার রয়েছে বলে জানালেন বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির শীর্ষ নেতারা। রাজধানীতে নির্বাচনী সংলাপে এমন প্রত্যাশার কথা জানান তারা। তবে আইন শৃঙ্খলা নিয়ে শঙ্কা প্রকাশ করে নির্বাচন হওয়া নিয়েও প্রশ্ন ছিল কারো কারো। হাসান মাহমুদের রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার নির্বাচনী সংলাপের এই আয়োজন করে ডেইলি স্টার। সংলাপের প্রথম পর্বে বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা অঙ্গীকার করেন জুলাই অভ্যুত্থান পরবর্তী দেশ গঠনে জুলাইয়ের শিক্ষাকে কাজে লাগাতে না পারলে
পুনঃ আবির্ভাবের শঙ্কা থাকবে ফ্যাসিবাদের। নারী পুরুষ ধনী দরিদ্র ধর্মভিত্তিতে জেন্ডার ভিত্তিতে যে কোনো ভিত্তিতে হোক তার একটাই পরিচয়, সে হলো নাগরিক। এই যে জুলাই সনদ হলো, এটা আমরা বাস্তবায়নের জন্য আমাদের দলের পক্ষ থেকে হার্ট অ্যান্ড সোল আমরা চেষ্টাও করব এবং এই জন্য প্রয়োজনে সেকেন্ড লড়াই আমরা যাব। ক্যান্ডিডেটরা অনলাইনে ঘোষণা দিয়ে 25 লাখ টাকা পোস্টারিং সব কিছু আমরা মেনে চলার এবং সেই নির্দেশনা আমরা আমাদের জায়গা থেকে দিয়েছি। কিন্তু এটা যদি অন্য দল না মানে, বিশেষত বড় দল যারা, তাহলে কিন্তু লেভেল প্লেইং ফিল্ডটা থাকে না। গণতন্ত্রকে সুসংহতকরণ, দুর্নীতি প্রতিরোধ, মানুষের ভাত ও ভোটের অধিকার নিশ্চিতের পাশাপাশি দেশকে নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলে আইনের শাসন নিশ্চিতের মধ্য দিয়ে অর্থনৈতিক মজবুত ভিত তৈরির প্রত্যয় ছিল দলগুলোর অঙ্গীকারে। গণতন্ত্র হচ্ছে একটা কালচার। আমার মন মানসিকতা সব কিছুকে গণতান্ত্রিক করতে হবে। আমি আপনার একমত নই, সুতরাং আমি আপনার মব তৈরি করে আপনাকে মেরে দিলাম, ডেইলি স্টার পুড়িয়ে দিলাম, অথবা হাদিকে হত্যা করলাম, এটা আপনার গণতন্ত্র নয়। গণতন্ত্রকে আপনাকে নারিশ করতে হবে, তৈরি করতে হবে, দিনে দিনে দেখতে। এখানে তো সেই সুযোগই পায়নি 50 বছরে। প্রশ্নই ওঠে না, এত রক্ত এত জীবন দেওয়ার পর আবার ফ্যাসিস্টদের সাথে কাজ করা, এটা কোন ধরনের মানসিকতা? প্রশ্নই ওঠে না। জনগণ রাজনৈতিক প্রতিশ্রুতি শুধু শুনতে চায় না, প্রতিশ্রুতির বাস্তবায়ন চায়, এমনটাও উল্লেখ করেন তারা। 200 আওয়ামী লীগ কর্মী এটা বিএনপিতে যোগদান করেছে, ঘটা করে আয়োজন করে মিডিয়ার সামনে, সকলের সামনে, এসপির সামনে তারা এসে বিএনপিতে যোগদান করেছে, যেখানে জুলাই গণহত্যার মামলার আসামিরাও রয়েছে। এবং আমাদের কমিটমেন্ট আছে যে আমরা একটা মুক্ত গণমাধ্যমকে আমরা শুধু সমর্থন করি না, আমরা এটাকে আরও রিচ করার জন্য কাজ করব। তবে অবশ্যই আপনার একই সঙ্গে দায়িত্বশীলতা যেটা গণমাধ্যমের পক্ষ থেকে, সেটা আমরা প্রত্যাশা করব। জুলাই পরবর্তী বাংলাদেশকে এগিয়ে নিতে সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টা জরুরি বলেও মনে করেন তারা। হাসান মাহমুদ, NTV নিউজ, ঢাকা। দেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে যোগসাজশ করে পাতানো নির্বাচন হয়েছে অতীতে। এই অপবাদ ঘুচিয়ে আইনের শাসনের মাধ্যমে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার প্রত্যাশার কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। আর পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম বলেন, সর্বত্র অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারলে নির্বাচন কমিশনকে পুলিশের পক্ষে সহায়তা করা সম্ভব নয়। শিলি রায়ের রিপোর্ট। আগামী বছরের 12 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বরাবরই উৎসবমুখর পরিবেশে সুষ্ঠু, অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের প্রতিশ্রুতি দিয়ে আসছে নির্বাচন কমিশন। নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানী আগারগাঁয়ে নির্বাচন ভবনে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার সহ আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, ডিসিও, এসপিদের সঙ্গে নির্বাচন ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় সভা আয়োজন করা হয়। এই সময় মাঠ পর্যায়ের কর্মকর্তারা ইসির কাছে ভোটের বিভিন্ন চ্যালেঞ্জ ও করণীয় বিষয়ে মতামত তুলে ধরেন। সবার শুরুতেই বক্তব্যে সিএসি বলেন, যুগ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে দেশ। সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হলে ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না। তাই এই দায়িত্বে ব্যর্থ হওয়ার কোনো সুযোগ নেই। আইনের শাসন কাকে বলে আমরা দেখিয়ে দিতে চাই, এই কথাটা বলেছিলাম একদম ডেলিবারেটলি, কারণ আমাদের উপরে সামষ্টিকভাবে একটা ব্লেম করা হচ্ছে, সবাইকে ব্লেম করা হচ্ছে যে উই হ্যাভ অ্যাবসলিউটলি ফেইলড ইন আওয়ার রেসপন্সিবিলিটি, পার্টিকুলারলি ইন ডেলিভারিং এ ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন। এই ক্রান্তি লগ্নে আমাদের উপরে যে দায়িত্ব এসে পড়েছে, আমরা যদি সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থ হই, আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে জবাব দিতে পারবো না রে ভাই। অবশ্য পুলিশ মহাপরিদর্শক বলেন, সব জায়গায় শৃঙ্খলা না ফিরলে নির্বাচনে ইসিকে সহায়তা করা সম্ভব হবে না। আমরা যদি সব জায়গায় অর্ডার প্রতিষ্ঠিত করতে না পারি, আমাদের পক্ষে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহায়তা দেওয়া সম্ভব হবে না। অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সিএসি আশঙ্কা প্রকাশ করেন, বাংলাদেশের দীপুচন্দ্র দাস হত্যাকাণ্ডের মতো ঘটনা ভবিষ্যতেও ঘটতে পারে। একটা লাশ পুড়িয়ে দিয়েছে, একটা হিন্দু ভদ্রলোকের লাশ পুড়িয়ে দিয়েছে। এই ধরনের ইনসাইটমেন্ট অনেক হবে। কমিউনাল হারমোনি মাস্ট বি মেনটেইনড। এইটা আমি রিকোয়েস্ট ইউ অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশের যারা আছেন, যাতে আমাদের
কমিউনাল হারমোনি মেনটেন হয়, এটা আপনাদেরকে কিন্তু সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে রাখতে হবে। এছাড়াও নির্বাচনের মাধ্যমে দেশকে ভালো পর্যায়ে রেখে যাওয়ার সকলের দায়িত্ব বলে উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার। আমার ঘুম হারাম। শিউলি রায়, এনটিভি নিউজ, ঢাকা। র্যাবের টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন টিএফআই সেলে 14 জনকে গুম রেখে নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও 11 সেনা কর্মকর্তা সহ 17 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সাথে আসামিদের মামলা থেকে অব্যাহতির আবেদন খারিজ করে দেন ট্রাইব্যুনাল। 21 জানুয়ারি সূচনা বক্তব্য এবং সাক্ষ্য গ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে। রিপোর্টে হাসান জাবেদ। টিএফআই সেলে বন্দি রেখে নির্যাতনের ঘটনায় দায়ের করা মামলায় অভিযোগ গঠন উপলক্ষে গ্রেফতার 10 সেনা কর্মকর্তাকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় ট্রাইব্যুনালে হাজির করা হয়। তাদের মধ্যে 4 জন ব্রিগেডিয়ার জেনারেল, 3 জন কর্নেল ও 3 জন লেফটেন্যান্ট কর্নেল। পরে তাদের উপস্থিতিতে আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয় ট্রাইব্যুনাল। একই সাথে 4টি অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেওয়া হয়। এর আগে আসামিদের অভিযোগ পরে শোনানো হয় এবং তারা দোষ স্বীকার করছেন কিনা এমন প্রশ্ন রাখে ট্রাইব্যুনাল। জবাবে তারা নিজেদের নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রত্যাশা করেন। 21 জানুয়ারিতে ওপেনিং স্টেটমেন্ট এবং প্রথম সাক্ষ্য গ্রহণের মাধ্যমে এই মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে। যখন ট্রায়াল শুরু হবে আপনারা দেখবেন একে একে সবগুলো সাক্ষ্য প্রমাণ দিয়েই আমরা এই আসামিদের অপরাধগুলো বিয়ন্ড রিজনেবল ডাউট প্রুফ করার সর্বোচ্চ চেষ্টা করব। চিফ প্রসিকিউটর আইনের কথাটুকুই বলেছেন, শুধুমাত্র যে আইনে যেটা বলা আছে আনডিউ কোনো ডিলে অ্যালাউ করা যাবে না। এটা আগেও কখনো হয়নি, এখনও সেটা না যেন করা হয় সেই বিষয়টি তিনি বারংবার কোর্টকে বলেছেন। অভিযোগ গঠনের পর মামলায় সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য প্রথমে 14 জানুয়ারি দিন ধার্য করা হয়। শুনানির জন্য আসামি পক্ষ আরও সময়ের প্রার্থনা করেন। এ সময় চিফ প্রসিকিউটর তার বিরোধিতা করেন। এক পর্যায়ে তিনি রাগান্বিত হয়ে গেলে ট্রাইব্যুনাল তাজুল ইসলামের প্রতি ক্ষোভ প্রকাশ করেন। পরে 21 জানুয়ারি সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য দিন নির্ধারণ করা হয়। মামলা ড্র্যাগ করার কোনো ইন্টেনশন আমাদের অন্তত নেই এবং এটা কোনোভাবেই প্রমাণ দেখাতে পারবে না এবং হয় নাই, বিকজ আইনের মধ্যে যেই প্রভিশনগুলো দেয়া আছে, যেই সুযোগগুলো দেয়া আছে ফেয়ার ট্রায়ালের জন্য, আমরা সেটা পুঙ্খানুপুঙ্খানুভাবে মেনে কোর্টের কাছে উপস্থাপন করেছি এবং আমরা কখনোই আইনজীবী হিসেবে কোর্টকে জোর করি না। অ্যাট এনি কস্ট আমরা যদি আদালতের ট্রাইব্যুনালের ডিসেন্সি মেনটেন না করি তাহলে জনমনে এবং এই যে মেম্বার অফ দি পাবলিক এখানে প্রেজেন্ট তাদের মনে একটা মিসপারসেপশন তৈরি হতে পারে এবং আমার বিশ্বাস মাননীয় ট্রাইব্যুনাল কনভিন্সড এবং তাই মাননীয় ট্রাইব্যুনাল বলেছে ভবিষ্যতে এমন আর হবে না। মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তারিক আহমেদ সিদ্দিক ও বেনজির আহমেদ সহ 7 আসামি পলাতক আছেন। তাদের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মামলা পরিচালনা করছেন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শহীদ ওসমান হাদির লড়াই সংগ্রামকে সারা দেশে ছড়িয়ে দিতে 24 ও 25 ডিসেম্বর দেশব্যাপী দেয়াল লিখন ও গ্রাফিতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। পাশাপাশি এসব কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ারও আহ্বান জানানো হয়। এছাড়া সোমবার ঘোষিত 3 দফা দাবি বাস্তবায়ন না হলে 26 ডিসেম্বর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। রাজধানীর শাহবাগে শহীদি শপথ পাঠ অনুষ্ঠান শেষে তিনি এসব কর্মসূচির ঘোষণা দেন। বলেন, ওসমান হাদিকে জনগণ থেকে বিচ্ছিন্ন করা যাবে না। যারা ওসমান হাদিকে হত্যাযোগ্য করেছে তাদের জন্য কোনো সহানুভূতি দেখানো যাবে না। ইনসাফ কায়েম না হওয়া পর্যন্ত এই লড়াই অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরে এই আন্দোলনে সামিল হবেন বলে আশা প্রকাশ করে ইনকিলাব মঞ্চ। আগামী 26 তারিখ আমরা ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের পেজে আমাদের 26 তারিখের যেই কর্মসূচি রয়েছে সেটা ঘোষণা করব। 24 এবং 25 তারিখ আপনারা পুরো বাংলাদেশ সহ সারা বিশ্বে ওসমান হাদিকে পৌঁছে দিন। নাসির সিনটেক্স গ্রুপ নির্বাচন পথে পথে। অন্তহীন সমস্যায় জর্জরিত শিল্প অধ্যুষিত সংসদীয় আসন গাজীপুর 3।
মাদক, অপরাধ এবং পরিবেশ দূষণে জর্জরিত এই আসনে যোগ্য প্রার্থী বাছাই করতে চান ভোটাররা। আসনটিতে ভোটের লড়াইয়ে বিএনপি ও জামায়াত আলোচনায় থাকলেও ভোটের হিসাব বদলে দিতে পারে এনসিপি ও ইসলামী আন্দোলন সহ স্বতন্ত্র প্রার্থীরা। গাজীপুর ৩ আসনের বিস্তারিত জানাচ্ছেন জুবায়ের প্রধান, ছবি তুলেছেন আনোয়ার হোসাইন মিলন। অক্সিজেনের ভাণ্ডার খ্যাত সুবিশাল ভাওয়াল বন আর তুরাগ শীতলক্ষার বুকে গড়ে ওঠা জনপদ গাজীপুর। দেশের মোট পোশাক রপ্তানির অর্ধেকেরও বেশি তৈরি হয় শিল্প অধ্যুষিত এই জেলায়। গাজীপুরের 5টি আসনের মধ্যে গুরুত্ব বিবেচনায় আলোচনার শীর্ষে শিল্প কারখানা নগরী খ্যাত শ্রীপুর অঞ্চল। শীতলক্ষার তীর ঘেঁষে গড়ে ওঠা এই সংসদীয় আসনটিতে মোট 10টি জাতীয় নির্বাচনের 6টিতে জয়ী হয়েছে আওয়ামী লীগ। বিএনপি 2 বার এবং 1 বার করে এই আসনে পাশ হয় স্বতন্ত্র ও জাতীয় পার্টির প্রার্থীরা। 5 আগস্ট পরবর্তী বাস্তবতায় বদলেছে রাজনৈতিক প্রেক্ষাপট। জনপ্রিয়তায় এই আসনটিতে বিএনপির সাথে সমানভাবে এগিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী। 5 লাখেরও বেশি ভোটারের এই আসনে তরুণ এবং নতুন ভোটাররা হবেন নির্বাচনের মূল ফ্যাক্টর। শ্রমিক ডেডিকেটেড হাসপাতাল খুবই জরুরি। যারা ইস্তেহারে এই জিনিসটা রাখবে আমরা তাদেরকেই ভোট দেবো। তরুণের যে প্রথম ভোটটা আমরা চাচ্ছি যে একটু ভালো একটি ব্যক্তিকে যে আগামী শ্রীপুরে আমাদের তরুণদের যে চাওয়া পাওয়া, এই চাওয়া পাওয়া যেন পূরণ করে। তারা মুখে যা বলছেন তা যদি অন্তত বাস্তবায়ন হয় তাহলে ওই যে আমাদের যেমন ভূমি অব্যবস্থাপনা, প্রাকৃতিক বিপর্যয়, পরিবেশ বিপর্যয়, আমাদের বনও যেমন লুপ্ত প্রায়, এ থেকে উত্তরণ ঘটবে। রাতের 4টাতেও জমে উঠেছে নির্বাচনী আলাপ। বুঝে শুনে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়ার কথা জানান ভোটাররা। শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে এরকম শত যোগ্য প্রার্থী চাই। কেডা নির্বাচনে আইব, কেডা দেশ চালাবো, এটা আমার দরকার নেই। আমার দরকার হচ্ছে রাস্তাঘাট উন্নয়ন চাই। ছেলেমেয়েরা খারাপ হয়ে দিতেছে গা, অনেক এই মাদকের ব্যবসা বাণিজ্য করতেছে। মাদকের এটা বড় আকারের ধারণা, এটা আমরা একটা সমাধান চাই। সন্ত্রাস, চাঁদাবাজ এবং মাদকের ভয়াল থাবা থেকে এই অঞ্চলকে মুক্ত করার অঙ্গীকার করেন বিএনপি ও জামায়াতের প্রার্থী। এই স্বাধীনতার পরে 54 বছর যা হয়েছে, আগামী 5 বছরে তার চেয়ে বেশি হওয়া সম্ভব যদি দেশটাকে আমরা দুর্নীতিমুক্ত করতে পারি। কিছু স্বার্থান্বেষী মহল চাঁদাবাজির কারণে এই এলাকাটাকে কলুষিত করে ফেলছে। আমরা এটা হতে দেব না। চাঁদাবাজ মুক্ত শ্রীপুর গর্ব ইনশাআল্লাহ। প্রধান লড়াই মাদক, সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে। আমি মাদক মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এই এলাকা। যা এই জন্য যত ঝুঁকি নিতে হয় আমি নিতে রাজি আছি। এবার তো আমরা আশাবাদী যে সুষ্ঠু নির্বাচন হবে এবং সুষ্ঠু নির্বাচন হলে ইনশাআল্লাহ বিএনপি জিতবে। শিল্প বর্জ্যের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে দূষণমুক্ত শিল্পনগরী উপহার দেওয়ার কথা জানান প্রার্থীরা। স্বাধীনতার 54 বছরেও নির্বাচনে গাজীপুরের এই আসনটিতে দফায় দফায় প্রতিনিধির পরিবর্তন হলেও পরিবর্তন হয়নি এই অঞ্চলের মানুষের ভাগ্যের। নির্বাচনী প্রচারণায় প্রার্থীরা নানান প্রতিশ্রুতি দিলেও ভোটাররা বলছেন শুধু প্রতিশ্রুতি নয়, তাদের প্রত্যাশা বাস্তবায়নযোগ্য প্রার্থীকে বিজয়ী করার মাধ্যমে এই অঞ্চলের মানুষের অপ্রাপ্তির দুঃখ বুঝবে। জুবায়ের প্রধান, এনটিভি নিউজ, শ্রীপুর, গাজীপুর। 50 জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা স্মারক দিয়েছে এক্স ফোর্সেস অ্যাসোসিয়েশন। মঙ্গলবার রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত অনুষ্ঠানে এই সম্মাননা দেওয়া হয়। উপস্থিত বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবনের সংগ্রাম, ত্যাগ এবং মুক্তিযুদ্ধের গৌরবময় ইতিহাস তুলে ধরেন। এই স্মৃতিচারণ নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক বলে মনে করেন তারা। বীর মুক্তিযোদ্ধারা বলেন, মহান মুক্তিযুদ্ধকে রাজনৈতিক এবং ব্যক্তি স্বার্থের উপরে রাখতে হবে, কখনোই বিকৃতভাবে উপস্থাপন করা উচিত নয়। 1952 সালের ভাষা আন্দোলন, 1971 সালের মুক্তিযুদ্ধ এবং 2024 সালের গণ অভ্যুত্থান, এই 3টি আন্দোলনই জাতির জন্য গৌরবের। কোনো বিভাজন বা রাজনৈতিক স্বার্থের কারণে ইতিহাসকে ক্ষুণ্ণ করা যাবে না। মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। দেশের বাজারে ইতিহাস সৃষ্টি করল স্বর্ণের দাম। নতুন করে আরও ৩,৯৬৬ টাকা বেড়ে ভরি প্রতি 22 ক্যারেট স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে 2,22,083 টাকা। বিজ্ঞপ্তি দিয়ে এই দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। মঙ্গলবার থেকে দাম কার্যকর করা হয়েছে। নতুন দামে এখন 21 ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে 2,11,993 টাকায়, 18 ক্যারেটের
৮১,৭25 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ কিনতে হবে ১,৫১,৩৯৯ টাকা। এ নিয়ে চলতি বছর মোট ৮৮ বার দেশের বাজারে স্বর্ণের দাম সমন্বয় করা হলো, যেখানে দাম বাড়ানো হয়েছে ৬১ বার আর কমেছে মাত্র ২৭ বার। প্রবাসের খবর। সৌদি আরবে মেড ইন বাংলাদেশ এক্সপো থেকে মিলেছে রপ্তানি আদেশ, বিনিয়োগ ও শতাধিক ব্যবসায়িক যোগাযোগ। জেদ্দা থেকে মাসুদ সেলিম জানান, সংবাদ সম্মেলনে এক্সপোতে $4,75,000 রপ্তানি আদেশ পাওয়ার কথা তুলে ধরেন গ্লোবাল ট্রেড প্রমোশনাল কাউন্সিল অফ বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মোহাম্মদ লিটন আহমেদ। এছাড়া ৫৫টি বিটুবি বৈঠক এবং ২০০-র বেশি ব্যবসায়িক যোগাযোগ স্থাপিত হয়। এক্সপোতে অংশগ্রহণ করে ৪০টি বাংলাদেশি কোম্পানি। এক্সপো উদ্বোধন করেন জেদ্দার কনসাল জেনারেল মোহাম্মদ সাখাওয়াত হোসেন। প্রধান অতিথি ছিলেন সৌদি অর্থনৈতিক কাউন্সিলের চেয়ারম্যান ওসামা কোকান্দি। কুমিল্লা ৫ আসনে বিএনপির প্রার্থীকে জয়ী করতে প্রবাসে কাজ করার আহ্বান জানান মালয়েশিয়া প্রবাসীরা। স্টাফ করেসপন্ডেন্ট কায়সার হামিদ হান্নান জানান, কুয়ালালামপুরের কোতারায় অনুষ্ঠিত সভায় ভার্চুয়ালি বক্তব্য দেন বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের বিএনপির এমপি প্রার্থী মোহাম্মদ জসিমউদ্দিন। সভাপতিত্ব করেন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ আবাদ হোসেন। যৌথ সঞ্চালনায় ছিলেন ইঞ্জিনিয়ার আলমগীর রুবেল ভুইয়া এবং মোহাম্মদ এ রহমান আনিস। বিশেষ অতিথি ছিলেন ব্যবসায়ী মোহাম্মদ আনিসুর রহমান, মোহাম্মদ হেলাল, এম মামুনুর রশিদ সহ অন্যরা। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া করা হয়। রেমিটেন্স ফের $31 বিলিয়ন পৌঁছানোর ক্ষেত্রে কুয়েত প্রবাসীদের অবদান রয়েছে। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, কুয়েত সিটির মালিয়া ফাহাদ আল সালেম স্টেট ইউটিসিআই ভবনের সামনে বাংলাদেশি মালিকানাধীন সুপারমার্কেট অ্যাম্বাসেডর গ্রুপের ৩ নম্বর শাখা উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন কমিউনিটি নেতারা। উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার লুৎফর রহমান মোকাই আলী ও কুয়েত স্পন্সর খালেদ আলুইস মোতায়েরি। উপস্থিত ছিলেন গ্রুপের কো চেয়ারম্যান ইয়াদ মোকাইয়ালি ও ইমাদ মোকাইয়ালি, অপারেশন ম্যানেজার আব্দুল কাইয়ুম। বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় কাতারে দোয়া মাহফিল হয়েছে। কাতার থেকে আমিনুল হক কাজল জানান, দোহায় দোয়া মাহফিল আয়োজন করে কুমিল্লা জেলার লাকসা মনোহরগঞ্জের প্রবাসীরা। বিশিষ্ট ব্যবসায়ী জালাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের সভাপতি কাজী শামীম। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মনির হোসেন ও মোহাম্মদ মঈনুদ্দিন। সভায় কুমিল্লা ৯ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবুল কালামকে জয়ী করতে কাজ করার আহ্বান জানানো হয়। মহান বিজয় দিবস উপলক্ষে মক্কায় প্রীতি ফুটবল টুর্নামেন্ট ও মিলন মেলার আয়োজন করা হয়। এনটিভি মক্কা প্রতিনিধি কামাল পারভেজ অভি জানান, মক্কার কাকিয়ার একটি স্টেডিয়ামে সংগঠক আলমগীরের তত্ত্বাবধানে অনুষ্ঠান পরিচালনা করেন লোকমান হাকিম ও তারেক আজিজ চৌধুরী। এতে আমন্ত্রিত অতিথি ছিলেন ব্যবসায়ী আবু সায়েম মুরাদ, মোহাম্মদ শাহাদাত হোসেন, মোহাম্মদ ইকবাল, মোহাম্মদ হাফিজ, ব্যবসায়ী মোহাম্মদ শাহিন আলম, ব্যবসায়ী মোহাম্মদ সেলিম। শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে। ধন্যবাদ সবাইকে।